গণতন্ত্রের প্রতি মানুষের যে একটা আস্থাহীনতা নানা জায়গায় নানা সময় দেখা যাচ্ছে, পাহাড় প্রমাণ দুর্নীতি আছে, দুর্নীতির কারণে ক্ষোভ আছে, মানুষ প্রতিবাদ জানাতে চান, কিন্তু এভাবে রাস্তায় নেমে গণতন্ত্রের প্রতি আস্থা হারানো, সেটা কতটা মানে কি পরিস্থিতি? কিন্তু অন্যদিকে এটাও বলা যায় যে যিনি ক্ষমতায় রয়েছেন তিনি ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য যে পথে চলেন সেটাও গণতান্ত্রিক পথ নয়। সব মিলিয়ে আলোচনা এতক্ষণ শুনে আপনার কি বক্তব্য? এখন এটা তো খুব পরিষ্কার যে মানে যে ধরনের গণতন্ত্রকে আমরা চিনতে শিখেছিলাম 1950 সালের পরে সারা পৃথিবী জুড়ে, সেটার দুটো তিনটে ফর্ম আছে, পার্লামেন্টারি, প্রেসিডেন্সিয়াল ইত্যাদি। সেই গণতন্ত্রের যে চেহারা এবং সেই গণতন্ত্রকে ঘিরে যে প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা আমরা দেখেছি সারা পৃথিবী জুড়ে, তার মধ্যে কয়েকটা কথা খুব ক্লিশে হয়ে গেছে, সেপারেশন অফ লেজিসলেচার এন্ড এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারি ইত্যাদি। কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠানগত ব্যবস্থার মধ্যে দিয়ে শাসন ব্যবস্থা চলবে এবং সেই শাসন ব্যবস্থা সাধারণভাবে খুব মানে সহজ করে বললে অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায়, এই দুটো দিকে শাসনটা চলবে। এই যে জিনিসটা আমরা 50 সালের বাদে দেখেছিলাম এবং তারপরে 1950-এর পরে বিভিন্ন সময়েতে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই পথেতে যেসব আন্দোলন হয়েছে, সেই জায়গা থেকে গণতন্ত্রের একটা চেহারা মানুষের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু সেই চেহারাটা এবং বিশ্বাসও তৈরি হয়েছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই বিশ্বাসটা ভাঙতে শুরু করেছে আজ প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়তে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই বিশ্বাসটা সত্যি সত্যি একেবারে নড়ে গেছে। কিন্তু নড়ে গেলেই তো আর মানে সম্পূর্ণভাবে সমস্ত কিছু ভেঙে পড়ে না, সেটা ভেঙে পড়তে গেলে আরো অনেক কিছু লাগে। কোথাও একভাবে ভেঙে পড়ে, কোথাও অন্যভাবে ভেঙে পড়ে। আমাদের দেশে সেটা একভাবে ভেঙে পড়ছে, সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের দেশে এই ধরনের রাস্তায় নেমে পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়া ইত্যাদি ঘটনা ঘটছে না, আমার ধারণা ভবিষ্যতেও চট করে ঘটবে না। নেতাদের পুড়িয়ে মারাও ঘটছে না, ভবিষ্যতেও হয়তো চট করে ঘটবে না। কিন্তু আমাদের দেশে গণতন্ত্রের প্রতি অনীহা এবং শুধু যে গণতন্ত্রের প্রতি অনীহা নয়, একনায়কতন্ত্রের প্রতি অত্যন্ত পছন্দের ব্যাপার, এই জিনিসটা ভারতবর্ষের বিভিন্ন সার্ভেতে উঠে এসেছে এবং তার সংখ্যাটা ক্রমশ বাড়ছে। কাজে আমাদের দেশে একরকম ভাবে ঘটছে। বাংলাদেশে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এক ধরনের প্যাটার্ন তৈরি করেছে সাম্প্রতিককালে। যেহেতু বাংলাদেশটা জাস্ট একেবারে 1 বছরের আগের এবং তার স্মৃতিটা সবার মনে খুব উজ্জ্বল, সেই কারণে বাংলাদেশের সঙ্গে তুলনাটা বারবার করে হচ্ছে। কিন্তু কিছুটা অর্থে সেটা শ্রীলঙ্কার সঙ্গেও মেলে। কিছুটা অর্থে আজকে ইন্দোনেশিয়াতে যে ধরনের করাপশন বিরোধী আন্দোলন হচ্ছে, একই ধরনের যুব সমাজের আন্দোলন, সেটার সঙ্গেও কিছুটা মেলে। সবটা সবসময় মিলবে না, এটা খুব স্বাভাবিক, কারণ প্রতিটা দেশের নিজস্ব সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক পরিস্থিতি আলাদা। এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে দুটো তিনটে দিক কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে উঠেছে। একটা হচ্ছে যে যেটাকে আমরা সাধারণভাবে দেখছি যে স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে প্রথম দিকটায় মনে হয়, কখনো কখনো প্রথম 1 সপ্তাহ মনে হয়, কখনো কখনো প্রথম 3 দিন মনে হয়। নেপালের ক্ষেত্রে তো প্রথম দিনের মানে 7ই আর 8ই এর পরে 9 তারিখেই অন্যরকম লাগছে। সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনটা খুব তাড়াতাড়ি কিন্তু একটা অন্য চেহারা নিয়ে নিচ্ছে। সেটা বাংলাদেশেও ঘটেছে, সেটা শ্রীলঙ্কাতেও ঘটেছে, সেটা নেপালেও ঘটে যাচ্ছে, চোখের সামনে ঘটে যাচ্ছে। এইটা একটা বড় মানে আলোচনার বিষয় এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা অনেক সময় স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে দেখেছি বা মনে ভাবতে ইচ্ছে করে, এমপিরিক্যালি খুঁটিয়ে দেখতে গেলে দেখা যায় যে আসলে সেটা খুব তাড়াতাড়ি অন্য একটা শেপের মধ্যে চলে যায়। দ্বিতীয় হচ্ছে যেটা সাধারণভাবে একটা করাপশন বিরোধী, দুর্নীতিবিহীন সমাজের কথা তুলে এক ধরনের আন্দোলনের তৈরির দিকে যে ধরনের কথাবার্তা দিয়ে শুরু হয়, যেটা আমাদের দেশে 2011 সালেও ঘটেছিল, 2010-এও ঘটেছিল ভারতে, সেরকম জিনিস আমরা দেখেছি। এবং সেই ধরনের করাপশন বিরোধী আন্দোলন দক্ষিণ এশিয়াতে, এমনকি ফিলিপিন্সেও দেখেছি আমরা, ইন্দোনেশিয়াতে দেখছি, বাংলাদেশে দেখেছি ইত্যাদি। খুব
চট করে সেই ধরনের করাপশন বিরোধী আন্দোলনগুলো কিন্তু আসলে একটা নতুন পাওয়ার সেন্ট্রিক মানে পাওয়ার হাংরি আন্দোলনের দিকে চলে যায়, অর্থাৎ একটা যেকে বলে রেজিম চেঞ্জ, সহজ কথা ইংরেজিতে বললে রেজিম চেঞ্জের দিকে চলে যাচ্ছে। সেটা করাপশন বিরোধী আন্দোলন থাকছে না, কারণ করাপশন বিরোধী আন্দোলনকে টেনে নিয়ে যাওয়া খুব কঠিন, অনেক দিন ধরে টেনে নিয়ে যাওয়া খুব মুশকিল হয়, এবং করাপশন বিরোধী সমাজ তৈরি করতে গেলে যে ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করতে হয়, যে ধরনের নিয়ম কানুনের প্রতি মানুষের বিশ্বাস তৈরি করতে হয়, সেটা অনেক লম্বা সময়ের ব্যাপার। কিন্তু সেই কারণে অনেক সময়তেই করাপশন বিরোধী আন্দোলনটা একটা এজেন্ডা হিসেবে থাকে, কিন্তু সেটার সামনের এজেন্ডা, পিছনের এজেন্ডাটা অনেক সময়তেই রেজিম চেঞ্জ। এইটাও কিন্তু খুব স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। আরেকটা জিনিস দেখা দিচ্ছে, যেটা আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে চিন্তার বিষয়, সেটা এই যে আরব স্প্রিং থেকে শুরু করে এইভাবে মানে পার্লামেন্ট পুড়িয়ে, প্রেসিডেন্সিয়াল হাউস পুড়িয়ে শ্রীলঙ্কাতে, এখানেও তাই ঘটেছে, এমনকি মানে নেপালের রিজার্ভ ব্যাংকের বিল্ডিং এও আগুন লাগানো হয়েছে। এইভাবে যখন রেজিম চেঞ্জ ঘটে, একটার পর একটা উদাহরণ আমাদের দেখাচ্ছে যে সেগুলো কিন্তু আলটিমেটলি একটা একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী রেজিম চেঞ্জের দিকে চলে যাচ্ছে। যেভাবে আগে রেজিম চেঞ্জ হতো তা তো দু ধরনের জিনিস ছিল। একটা হচ্ছে 1950-এর পরে 1990 বা তারও পরে পর্যন্ত আমরা দেখেছি যেটাকে ঐতিহাসিকরা বলতেন যে এজ অফ রেভলিউশন। মানে এজ অফ রেভলিউশন মানে একের পর এক বিপ্লবের দিকে দেখেছি আমরা, সেটা ভিয়েতনাম থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও দেখেছি। সেটা এক ধরনের জিনিস দিয়েছে সমাজকে। তারপরে এক ধরনের রেজিম তৈরি হয়েছে, সেই রেজিমের ভালো মন্দ সেগুলো তো তারা যারা পাল্টাতে পেরেছে নিজেদের, তারা একভাবে বেঁচে গেছে, যারা পাল্টাতে পারেনি তারা তারা মানে খতম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো দেখেছি। কিন্তু অন্যান্য ভাবেও রেজিম চেঞ্জ যেগুলো দেখেছি, যেটাকে আমরা সাধারণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া বলি, ইলেকশনের প্রক্রিয়ায় বলি, সেই ধরনের জায়গাতেও রেজিম চেঞ্জ পৃথিবীর বহু দেশে ঘটেছে। যেটা বিশেষত্ব এখনকার সময়ের, সেই বিশেষত্বটা আমার যেটা চোখে পড়েছে সেটা এই যে একটা হচ্ছে যে মারাত্মক ইনইকুয়ালিটি, যে ইনইকুয়ালিটি, যে ধরনের অসাম্য, যেটা একেবারে চোখের সামনে দেখা যাচ্ছে, যে আমাদের নেতা মন্ত্রীরা, আমরা এই চ্যানেলে অন্যান্য প্রসঙ্গেও আলোচনা করেছি যে আমাদের প্রতিনিধিদের, যে আমি তো এই তথ্য দিয়ে বলতে পারি আমাদের দেশে যারা যে মানে 1914-তে যারা সাংসদ ছিল তাদের মধ্যে 65% তারা 2019-এও, আমি 2014, 2019, 2019-এও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই যারা ব্যক্তি, তাদের প্রত্যেকের বছরে 6 কোটি টাকা করে সম্পদ বেড়ে গেছে। কাজেই রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পদ বেড়ে যাওয়া, রাজনৈতিক নেতাদের ছেলে মেয়েদের জীবনযাত্রা, তাদের নিজেদের জীবনযাত্রা একেবারে একটা অন্য জগতে পৌঁছে যাওয়া, এই জিনিসগুলো মানুষের মনে একটা নতুন ধরনের ক্ষোভ, বিক্ষোভ ইত্যাদি সবই তৈরি করছে। সেইটা কিন্তু বাস্তব। মুশকিলটা হচ্ছে যে ওই বাস্তবতাটা অনেক সময়তেই এখন পলিটিক্যাল ক্লাস একেবারে নিজেদের আপন করে নিয়েছে, যে হ্যাঁ এরকমই হবে, আমরা বড় জোর মানে সাধারণ নাগরিককে মাঝে মাঝে কিছু ডোল দিয়ে দেবো, কিছু ক্যাশ ট্রান্সফার দিয়ে দেবো আমাদের দেশের মতো, বা কিছু স্কিম দিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি, তাই দিয়ে আমরা সাধারণ মানুষকে খুশি রাখবো। আর আমরা নিজেরা সব থেকে বেশি, আমাদের দেশেই দেখুন না যে আমাদের দেশে সাধারণ নাগরিক 30 বছর চাকরি করার পরেও পেনশন পাবে না সরকারি চাকরিতে, কিন্তু যিনি একবার এমএলএ হয়েছেন, যিনি একবার রাজ্যসভার মেম্বার হয়েছেন, বা যিনি একবার লোকসভার মেম্বার হয়েছেন, তিনি 3টে পেনশন পাবেন। এই ধরনের মানে এক যে বাস্তবতা, এই বাস্তবতাটাও কিন্তু অত্যন্ত মানে চিন্তাজনক এবং মারাত্মক এবং গুরুত্বপূর্ণ বিষয়। মুশকিলটা হচ্ছে যে এই বাস্তবতা থেকে যে ক্ষোভ তৈরি হয়, যে অ্যাঙ্গুইশ তৈরি হয়, যে অসন্তোষ তৈরি হয়, সেইটা একটা গণতান্ত্রিক উপায়ে সমাধানের দিকে যাওয়া, যে প্রথায় 1950-এর পরে বহু ধরনের অভিজ্ঞতায় আমরা দেখেছি, সেই প্রথায় মানুষ গেছে, পাল্টেছে, সরকার পাল্টেছে, সরকার পাল্টে নতুন নীতি হয়েছে, ভালো নীতি হয়েছে, কিছু খারাপ নীতি হয়েছে। এই প্রথাটায় এখন আর লোকের আস্থা থাকছে না। এইটা হচ্ছে সব থেকে চিন্তার বিষয়।
তার বদলে যেটা আস্থা থাকছে সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভায়োলেন্ট অ্যানার্কিক, কিন্তু তারও মধ্যে একটা মেথড আছে, তারও মধ্যে একটা মানে খুব সুপরিকল্পিত এজেন্ডা আছে। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চিন্তার বিষয়, যে গণতন্ত্রের প্রতি আস্থাটা যেমন একদিকে ইরোড করেছে, তেমনি গণতান্ত্রিক উপায়ে তার সমাধানের রাস্তাটার প্রতিও আস্থা কিন্তু একেবারে বিক হয়ে গেছে। ফলে খুব সহজেই একদিকে অ্যানার্কিক শক্তি, একদিকে মৌলবাদী শক্তি, একদিকে সাম্রাজ্যবাদী শক্তি এবং একনায়কতান্ত্রিক শক্তি, এরা কিন্তু খুব তাড়াতাড়ি জায়গা করে নিতে পারছে। যে ধরনের পশ্চিমী সমাজগুলোকে আমরা চিনি, যেখানে গণতন্ত্র খুব প্রতিষ্ঠিত, অত্যন্ত স্ট্রং, তাদের ফাউন্ডেশন, তাদের ভিত্তি বলে আমরা জানতাম, আমেরিকা তার একটা প্রকৃত উদাহরণ বলে আমরা জানতাম, যদিও আমি ব্যক্তিগতভাবে অনেকদিন আগে থেকে সন্দেহান ছিলাম। আজকে চোখের সামনে তাসের মানে তাসের ধুলোর মতো মিলিয়ে যাচ্ছে সেই সব ব্যবস্থা। একটা প্রেসিডেন্ট এসে ৩-৪ মাস তার হয়েছে, না বোধহয় এখন ৬ মাস মতো হয়ে গেছে, সে যে কাণ্ড করে ফেলেছে একটা সমাজকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমেরিকার গণতন্ত্র কতটা ভঙ্গুর, কতটা ক্ষীণ, কতটাই নড়বড়। এখন এটাও ঘটনা যে ইউরোপিয়ান গণতন্ত্র তার থেকেও শক্তিশালী, এবং ইউরোপে একটা সত্যিকারের ওয়েলফেয়ার স্টেট অনেকদিন ধরে গড়ে উঠেছিল, তার লম্বা ইতিহাস আছে, এবং সেই ওয়েলফেয়ার স্টেটটা আছে বলেই এখনো পর্যন্ত তারা কিন্তু এই পথে, যে পথে আমরা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়াও কিভাবে জানি না, এই পথে ফিলিপিন্সে আমরা একই জিনিস দেখেছি, এই পথে তারা যাচ্ছে না। কিন্তু সেখানেও কিন্তু গণতন্ত্রের প্রতি এবং গণতান্ত্রিক মেথডের প্রতি আস্থা কিন্তু খুব একেবারে দ্রুত গতিতে কমছে, কোনো সন্দেহ নেই। তার প্রমাণ ভোটেজ, সেই একেবারে এক্সট্রিম রাইট উইং ফ্যাসিবাদী শক্তির খুব তাড়াতাড়ি রাইজ হচ্ছে, তার ভোটেজ বাড়ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। আমাদের দেশেও যদি দেখেন, যেভাবে মৌলবাদী শক্তি তার প্রভাব বিস্তার করতে পেরেছে গত ২০ বছরে ধরে, আমি যদি ১৯৯২ থেকে ধরি, তাহলে আজকে ৩০ বছর হয়ে যাচ্ছে, প্রায় ৩০ বছরের বেশি। সেটাও কিন্তু চোখের সামনে আমাদের দেখাচ্ছে যে এত বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, অঞ্চলের বৈচিত্র্য, সংস্কৃতির বৈচিত্র্য থাকা সত্ত্বেও একটা মৌলবাদী শক্তি কিন্তু ভারতবর্ষের প্রায় 40% জনসংখ্যাকে এক ধরনের আইডিওলজির মোড়কে নিয়ে আসতে পেরেছে। সেটা আমি যদি এই প্রক্রিয়াটা আরো চলতে থাকে, এবং যত সহজে ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থাগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একেবারে তাসের ঘরের মতো ক্রমশ ক্রমশ ভেঙে পড়ছে আমাদের চোখের সামনে, আমাদের এখানেও কিন্তু এই ধরনের আমি প্রক্রিয়াটা একই রকম হবে না। বাংলাদেশে বা এর মতো বা শ্রীলঙ্কার মতো বা নেপালের মতো আমাদের প্রক্রিয়াটা আমাদের দেশে হবে না। কিন্তু যেটা দিকে যাচ্ছে, যে দিক নির্দেশটা কি, দিক নির্দেশটা যেটা পরিষ্কারভাবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে দেখা যাচ্ছে, আমাদের কিন্তু দিক নির্দেশটা একই, শুধু প্রক্রিয়াটা অন্যরকম হতে যাচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি যেমন অবক্ষয় ঘটেছে এবং তার প্রতি মানুষের আস্থা প্রায় বিলীন হয়ে গেছে বললেই চলে, গণতান্ত্রিক পথে সেটাকে পাল্টানোর প্রতি আস্থাটাও বিলীন হয়ে গেছে। সেই কারণে এই জিনিসগুলো আরো বেশি করে ঘটছে, এবং তার ফলে যাদের আমরা মৌলবাদী শক্তি বলি, যাদের আমরা সরাসরি একতান্ত্রিক শক্তি বলি, তারা খুব সহজে এই প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়াগুলোর মধ্যে ঢুকে পড়তে পারছে। কিন্তু যেগুলো সত্যি সত্যি খুব অর্গানাইজড সামাজিক মুভমেন্ট, সামাজিক আন্দোলন, যেগুলোকে স্বতঃস্ফূর্তভাবে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি আমাদের এর সঙ্গে আমাদের কিষাণ আন্দোলনের তুলনা করেন, তাহলে দেখবেন যে খুব পরিষ্কারভাবে তারা কয়েকটা এজেন্ডাতে লিমিটেড ছিল। তারা কিন্তু সম্পূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আস্থা রেখে আন্দোলন করে গেছে ১ বছরের উপর ধরে। তারা যেটা চেয়েছিল সেটুকু নিয়ে তারা ফেরত গেছে, যদিও তারপরে বিশেষ কোনো আর প্রোগ্রেস ঘটেনি। কিন্তু দুটোর মধ্যে কন্ট্রাস্টটা খুব সত্যি সত্যি দেখার মতো। একটা হচ্ছে ভায়োলেন্ট, একটা হচ্ছে অ্যানার্কিক, একটা হচ্ছে খুব সহজে মৌলবাদী শক্তির দিকে চলে যাওয়া, একনায়কতান্ত্রিক দিকে শক্তির দিকে চলে যাওয়া। আরেকটা হচ্ছে মাটি গেড়ে বসে ১ বছরের বেশি সময় ধরে
একটা আন্দোলনকে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে একটা নীতিকে পাল্টানো বা একটা ব্যবস্থাকে পাল্টানোর চেষ্টা করা। হয়নি তো আমরাও জানি, কিন্তু চেষ্টাটা গণতান্ত্রিক কোনো সন্দেহ নেই। কাজেই আমাদের এইটা নিয়ে একটা কথা বলা দরকার যে সত্যি সত্যি গণতান্ত্রিক উপায়ে যে সমস্যাগুলোর ভিত্তিতে ঘটনাগুলো ঘটছে, মারাত্মক অসাম্য, মারাত্মক আনএমপ্লয়মেন্ট, এগুলো তো আমরা চোখের সামনে দেখেছি, সবাই এই কথা বলেছেন। কালকে সুবীরবাবুও বলেছেন অনেকখানি, আরেকজন যিনি ছিলেন তিনিও বলেছেন। এগুলো বাস্তবতা, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই বাস্তবতাটা থেকে সমাধানের পথটা যদি সত্যি সত্যি দাঁড়ায় যে আসলে এটার সমাধান কিছু দাঁড়াচ্ছে না, বরং সমাজটা এবং দেশটা আরো বেশি গভীর অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সংকটের দিকে চলে যাচ্ছে, তাহলে সেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।